ফুল আর ফুল গাছ কে না পছন্দ করে বলেন। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমি এই কথাটা কিভাবে আপনারা নেবেন আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে শাকসবজির গাছ লাগাইতে না অনেক বেশি ভাল লাগে। এই যে পুঁই শাক লাগিয়েছিলাম, নষ্ট হয়ে গিয়েছে, কেন যে হলো না বুঝলাম না, যদিও এগুলো আগে করা হয় নাই তাই। তারপরও বেলকনি ছোট, তো ফুল গাছ লাগিয়েছি। আর এই যে বাজার থেকে শাক কিনে নিয়ে এসেছিলাম, কলমি শাক, ওর থেকেই 2-3টা ডগা না ভিজিয়ে রেখেছিলাম, দেখেন এই যে শিকড় ছেড়ে দিয়েছে। ভাবছি কলমি পুঁই শাক মরে গিয়েছে ঠিক আছে, কিন্তু কলমি শাকগুলো লাগালে যদি হয় তাহলে বেশ ভালো হবে না? আসসালামু আলাইকুম, শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সাথে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটা, তাহলেই তো আমার ভিডিও দেখতে পাবেন। তো যা বলছিলাম, তো যেহেতু পুঁই শাক মারা গিয়েছে, সম্ভবত বেশি পানি দিয়ে ফেলেছিলাম, বাট আমার কাছে মনে হলো কলমি শাকটা এই লাস্ট 4 দিন ধরে ভিজিয়ে রেখেছি, তারপর শিকড় ছেড়েছে, তো কলমি শাক লাগাতে বোধহয় একটু পানি লাগে, তাই আমি পানি দিয়ে দিলাম। আর এই মালসাগুলো না, এইগুলো না দইয়ের মালসা, দই খেয়ে খেয়ে এগুলো আমি আর ফেলে দেইনি। শহর অঞ্চলে মনে করেন একটা ফুলের টব কিনতে গেলেও কিন্তু অনেক খরচ। তো এই দইয়ের মালসা আমার কাছে মনে হলো ওই যে একটু মেন্টালিটি কৃষি কৃষি কাজ করা, যে না আমি একটু শাকসবজি লাগাবো। অলরেডি আমি আমার হাজব্যান্ডকে বলেছি আমি কিন্তু মরিচের চারা লাগাবো। এটা নিয়ে অবশ্য আমার দুই ফ্যামিলিতে প্রচুর হাসাহাসি হয়েছে। দুই ফ্যামিলি বলতে বোঝাচ্ছি আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি। আমার শ্বশুর বাড়ি আমার শ্বশুর শাশুড়ি বলে যে মা তুমি গ্রামে চলে আসো, তুমি গ্রামে এসে এইগুলা করো, তোমার যখন এত শখ। আর আমার আম্মু আর আব্বু শুনে তো এত বেশি হাসছে যে কি বলবো আর, যে মেয়ের তো সারাদিনে কাজ থাকে না, এইগুলো মাথার মধ্যে ঘুরে। কাজ যদি থাকতো তাইলে আর এই সমস্ত পোকা মাথার মধ্যে ঘুরতো না। তো এই মরা পাতাগুলো আমি আসলে আর ফেলবো না, কারণ আমার কাছে মনে হয় যে এই টুকটাক এইগুলো দিলে বোধহয় সার হয়ে যাবে। এমনকি আমি এই মাটির নিচে কিন্তু বিভিন্ন তরিতরকারির খোসা দিয়ে তারপরে কিন্তু এই মাটি দিয়েছি। মানে সম্পূর্ণটাই মানে আমার কাছে মনে হয়েছে না, আমি একটু আসলেই এগুলো করতে চাই। এই দেখেন না, এই বেলকনির গ্রিল জুড়ে যদি দেখা যায় যে লাউ শাকের গাছ, লাউ ঝুলে আছে, তারপরে পুঁই শাকের গাছ, কলমি শাক, মানে দেখতেও মাশাআল্লাহ কি সুন্দর লাগবে না? যাই হোক, খুব অদ্ভুত অদ্ভুত কথা বলছি। তো আজকের দিনটা আপনারা কে কীভাবে শুরু করেছিলেন? আমি তো এই যে সকালবেলা আসলে ব্রেকফাস্ট সেরে হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে, আর যেহেতু এই জায়গাটা আমরা নতুন, এই জায়গায় আমরা তেমন একটা চিনিও না, দ্যাটস ওয়াই এখানে আমি খুব একটা বেরোইও না। আর হাজব্যান্ড সারাদিন অফিসে ব্যস্ত থাকে, তো এই বাসার মধ্যেই আমার আসলে কি একা একা যা করার তাই করতে হয়। তো এই একা থাকার জন্য হয়তো মাথার মধ্যে এই সমস্ত পোকা ঘুরে বেড়ায়। তো আমি পানি দিয়ে বিসমিল্লাহ বলে গাছগুলো লাগিয়ে দিয়েছি। আশা করা যায়, আমার কাছে কেন জানি মন থেকেই মনে হচ্ছে গাছগুলো না হবে। অবশ্যই এইটা নিয়ে অলরেডি আমার হাজব্যান্ড আমাকে বলে দিয়েছে যে তুমি গাছ লাগাও, আমি কিন্তু আগামীকাল সকালে এই কলমি শাক কেটে কেটে বিক্রি করব। তা 1000-10 টাকা তো হবেই। তার মানে বেটা কি বেটা, দেখেন আমাকে কি খেপানটা খেপাচ্ছে গাছ লাগানো নিয়ে, আর পুঁই শাক বাঁচে নাই বলে তো আরও বেশি করে খেপাচ্ছে। যাই হোক, তো এই যে আমার ছোটোখাটো বাগান, আমি এখানে আরও কিছু করব এবং সেই ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেন আমি রান্নাঘরে চলে এসেছিলাম। এটা হলো গত রাত্রে শনপাপড়ি খেয়েছিলাম, সেই শনপাপড়িটা না আর তুলে রাখিনি, কিন্তু দেখেন মুখ আটকানোর পরেও কেন জানি পিঁপড়া চলে গিয়েছে। পিঁপড়া যে কিভাবে গিয়েছে আল্লাহ জানে। এই পিঁপড়াদের মাথায় ছোট হলে কী হয়েছে, ছোট মাথায় এত বেশি বুদ্ধি, ওরা যেখানে সেখানে চলে যেতে পারে। দেন আমি আসলে এই যে ঘর ঝাড়ু দিয়ে নিলাম, পিঁপড়া পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে তারপরে আসলে, কারণ দিনের শুরুতে যদি ঘর ঝাড়ু দেওয়া না হয় তাহলে আমার কাছে ঠিক কেমন কেমন যেন লাগে। তারপরে এই যে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, দেন এইগুলো পরিষ্কার করে সকাল সকালে পরিষ্কার করে কেচে ধুয়ে মেলে দিব, যাতে তাড়াতাড়ি রোদ্রে শুকিয়ে যায়। তো কাচা ধোয়া শেষে আমি চলে গিয়েছিলাম যথারীতি দুপুরের রান্নার জন্য। আজকে দুপুরে আসলে খুব বেশি রান্না ছিল না, তারপরও আর অন্যান্য দিন হয় কি যে রাত্রেবেলা রান্না করি,
সেই খাবারটায় গরম ভাত আমি রাত্রে খাই, হাজব্যান্ডও খায়। হাজব্যান্ড তো সকালে খায় না, অফিসে চলে যায়। দেন আমি ওই ঠান্ডা ভাতটা সারাদিনেই খাই। বাট আজকে গত রাতে একটু কম ভাত রান্না করেছিলাম, যার কারণে সেটা আর আজকে নেই, তাই দুপুরে একটু গরম গরম রান্না করলাম। আর ভাত আমি রাইস কুকারে চড়িয়ে দিয়েছি। তারপরে তো এই যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, ছেঁচে নিয়েছি যা যা দরকার। আর সাথে এই যে মশলা, মাংসের জন্য মশলা তৈরি করছি, যেটা আমি ক্যাপশনে লিখেছি যে এই মশলা ব্যবহার করলে আপনারা কিন্তু বাসায় এক হাঁড়ি ভাত বেশি রান্না করবেন, কারণ এটাতে আছে আদা, পেঁয়াজ, রসুন, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, শুকনা মরিচ, জিরা। আমি মাংস ধুয়ে আগে সুন্দর করে ঝরিয়ে নিয়েছিলাম, যাতে এতে পানিটা ঝরে যায়। দেন আমি এই মশলাটা, ব্লেন্ড করা মশলাটা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে কিন্তু সামান্য গরম মশলা দিয়েছিলাম, মানে এলাচ আর দারুচিনি, বলতে ভুলে গিয়েছি, দেখেছেন? তো সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেন পেঁয়াজ দিয়ে দিব, কারণ আজকে ভাবলাম একটু হাতে মাখিয়েই রান্না করব। এবং এই রেসিপিটা যে এত বেশি সুস্বাদু হয়, সত্যি বলতে এটা বলার বাইরে। যে সমস্ত আপুরা আছেন, ইভেন আমার আম্মু বলে, নানি দাদিরা বলতো যে হাতে মাখা মাংসের নাকি আলাদা রকম স্বাদ হয়। একে তো হাতে মাখা মাংসের আলাদা রকম একটা স্বাদ হয়ই, তার সাথে কিন্তু মানে কি বলে, কাঠের চুলায় বা লাকড়ির চুলায় যদি রান্না করা হয়, তাহলে মানে অন্যরকম একটা স্বাদ আসে। তো লাকড়ির চুলা আসলে শহর অঞ্চলে কীভাবে হবে বলেন? তো গ্যাসের চুলাতেই আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। মশলা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেন হলো এক্সট্রা তো এখানে বলার কিছু নাই। তারপরেও আমি গোটা মশলা বলতে বোঝায় আস্ত এলাচ আর দারুচিনি দিলাম, সাথে লবঙ্গ দিয়েছি, এই তো তেজপাতা দিলাম, আর লবণ হলুদ, এই তো দিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে এবার আমি মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মাখাবো। আমার দাদি বলতো যে মাংস যত সুন্দর করে মাখানো হবে তত ভালো স্বাদ আসবে। তাদের কিন্তু একটা কথা ছিল। তাদের কথা কি বলেন তো? যে আমরা কি করি, আমরা বর্তমানে স্প্যাচুলা বলেন বা খুন্তি বলেন বা কাঠের নাড়ানি বলেন, এগুলা দিয়ে কিন্তু আসলে করার চেষ্টা করি, নাড়াই। কিন্তু না, আগের মানুষের একটাই কথা, হাতে মাখাইতে হবে। এখন তো আমরা আসলে হাতে মাখাইতে চাই না, যে নখ নষ্ট হয়ে যাবে, নখের কালার নষ্ট হয়ে যাবে। আসলে জিনিসটা তা না। জিনিসটা কি জানেন? ওই যে প্রাচীনরা যে সমস্ত মানুষ যা বলে গেছেন না, তারা আসলে অনেক বেশি অভিজ্ঞ ছিলেন, এবং তাদের কথা মতো কাজ করলে না, আমি দেখেছি সেই কাজগুলো বেশ ভালো হয়, একদম পারফেক্ট যেটাকে বলে। তো আমি চুলার আঁচ দিয়ে নিলাম। দেন এই পাশে যে পেঁয়াজ মরিচ আর রসুন ছেঁচে নিয়েছি, কারণ আমি ওই যে ডাল রান্না করব। তো ডাল রান্নার রেসিপিটা দেখার জন্য তো অবশ্যই আপনাদের সাথে থাকা লাগবে। তো যাই হোক, আজকে আসলে খুব একটা প্ল্যান নেই, তারপর আজকে কেন জানি ইচ্ছা করতেছে না। তো দেখেন এইদিকে আমি কি পরিমাণে পানি দিয়ে ফেলেছি, যে পুরো রাইস কুকারটা ফ্যান উঠে উঠে নষ্ট হয়ে গিয়েছে। মানে কি একটা অবস্থা। এটা আমার আজকে মোছাই লাগবে, না মুছলে পুরো রাইস কুকারটাই ধরেই নষ্ট হয়ে যাবে। এরকম হইলে আসলে, ও বাবা কি গরম না, ভাত হয়ে গিয়েছে। তারপর আর একটু ঠান্ডা হোক, সুইচটা অফ করে দিই। সুইচ অফ শেষে আমি ওটা পরে মুছে নিব। মাশাল্লাহ, মাংস দিয়ে যে কী সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। আর বাই দ্য ওয়ে, আমার গরুর মাংসের এই কালারটা কিন্তু খুব একটা ভালো আসে নাই। তার কারণ হলো আমরা ঝাল খুবই কম খাই। এই কারণে যারা ঝাল বেশি খান, বা বেশি না হোক মিডিয়াম সাইজের ঝাল খান, মিডিয়াম ঝাল পছন্দ করেন, তারা বুঝে শুনে পরিমাপ মতো, আপনাদের পরিমাপ মতো, পছন্দ মতো, আপনাদের টেস্ট বাড অনুযায়ী ঝাল দিবেন। তবে আমার কাছে গরুর মাংস না একটু ঝাল না হলে ভালো লাগে না। কিন্তু আমার হাজব্যান্ড আসলে ঝাল খেতে পারে না একটু, যার কারণে আসলে আমি যে আহামরি ঝাল খেতে পারি তাও না, কিন্তু একটু ন্যূনতম যে ঝাল দেওয়া লাগে সেই ঝালটাও আমি দিতে পারি না। ভাই শুনেন, আমি আপনাদের সিম্পলি বুঝাই যে আমি 1 কেজি গরুর মাংসে মাত্র 2টা মরিচ দিই, 2টা শুকনা মরিচ। বুঝতে পারতেছেন যে আমি আসলে কোন লেভেলের, মানে একদম বাচ্চাদের খাবার রান্না করি। যাই হোক, অভ্যাস হয়ে গেছে। তো ওই পাশে মাংসটা হতে থাকুক, ডাল ভেজে নিলাম, মুগ ডাল আর মসুর ডাল একসাথে করে নিয়েছি, ভাল লাগে। আর এই প্যাকেটটা আমি পিন আপ করে ফেলেছিলাম, এখন ভাবতেছি পিন আপ করতে গেলে আবার পিন নষ্ট হয়ে যাবে। কোনোভাবে কি অন্যভাবে ভেতর দিয়ে একটু ফাঁকফুক নেই, যেটা দিয়ে আসলে বের করা যাবে ডালটা, তা হবে না।
তো যাই হোক, আমি ডাল বের করে নিয়েছি, নিয়ে এখন খুব সুন্দর করে ডালটা ভেজানোর আসলে সময় নাই। আমি আসলে শর্টকাটে কাজ করা পছন্দ করি, কারণ আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে যে লাইফটা শেয়ার করি এই বাদেও কিন্তু আমার অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে। প্রত্যেকের সংসারে অনেক ব্যস্ত থাকে, কেউই আসলে অলস না, এই কথাটা মনে রাখবেন। আর কেউই আসলে বোকা না। যারা অতিরিক্ত চালাক, ওই যে একটা কথা আছে না যে অতি চালাকের গলায় দড়ি, তো সেই গলায় দড়িটা কিন্তু চালাকের গলায় পড়েই যায় বা গিয়েছে। আর দুনিয়াতে কেউই অলস না, জাস্ট কেউ শো করে, কেউ শো করে না। যাই হোক, অফ টপিক বাদ দেই। তো এখানে মাংসটা আমি খুব মিডিয়াম ফ্লেমে কষাচ্ছি। আমি একদমই মিডিয়াম ফ্লেমে কষাচ্ছি, কারণ খুব বেশি হাই দিলে মাংসটা খুব ভালোভাবে কষানো হবে না। আর এদিকে ডাল সিদ্ধর জন্য আমি শুধু রসুন দেই, রসুন ছেঁচাটা দেন, এই কাঁচামরিচ আর লবণ, এই দিয়েই আর সামান্য পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিব। এক্সট্রা আমি এতে কিছুই দিব না। আমি আসলে খুব সিম্পলি ডাল রান্না করি, আর আমি খুব একটা ভালো ডাল রান্না করতেও পারি না। সত্যি কথা বলছি, আমি খুব একটা ভালো ডাল রান্না করতে পারি না। তো আপুরা প্লিজ, আপনারা কি আমার সাথে একটু ডাল রান্নার রেসিপিটা শেয়ার করবেন? তাহলে অত্যন্ত খুশি হব। দেন এই যে আমার মাংসটা থেকে দেখেন কি সুন্দর তেল উঠে এসেছে, আর মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না? নিজের দেখেও ভালো লাগছে। কালার তো যেমন তেমন, পুরা আমার বাসাটা ময়ময় হয়ে গিয়েছে সুঘ্রাণে, যেটাকে বলে সুঘ্রাণ। তো আপনারা আপুরা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আমি মশলার রেসিপিটা তো বলে দিয়েছি। আর সাথে হলো যে এই মাংসটা ডিম আঁচে থেকে শুরু করে লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে, নট হাই ফ্লেম, সবসময় আমি বলতেছি ডিম আঁচ থেকে লো ফ্লেম, মিডিয়াম ফ্লেমে ওটা কষাতে থাকবেন। হায় আল্লাহ, কী অবস্থা! কাপড় পরিষ্কার করে দিয়ে গিয়েছে, দেখেছেন বেলকনিতে এত পরিমাণে বাতাস যে আমার কাপড়গুলা গাছের উপর পড়ে গিয়েছে। এটা কোনো কথা? যাই হোক, কাপড় ঠিক করে দিয়ে এসেছি। আর এই প্রেশার কুকার দেখেন তো, আপনারা খেয়াল করেন এই প্রবলেমটা কেন হয় বলেন তো? পানি বেশি হইলে নাকি প্রেশার কুকারের কোনো প্রবলেম আছে, আমি তো আসলে আমার জানা নাই। দেন আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এরপর সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়েই আমি আবার কষাতে থাকবো মিডিয়াম ফ্লেমে, অবশ্যই হাই ফ্লেমে না। তো এই পাশে আমি ডালটা আসলে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে নিব। এবং বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ছেঁচে নিয়েছি। পেঁয়াজ রসুনটা সুন্দর করে মিডিয়ামভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু ডালটায় আমি বাগার দেব। আর সামান্য মানে সেন্টের জন্য শুকনা মরিচ দিলে হয় কি, খুব সুন্দর একটা স্মেল আসে। আর আমি ডালে বাগার দেওয়ার জন্য কিন্তু পাঁচফোড়ন ব্যবহার করি। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন তারা কিন্তু বুঝবেন পাঁচফোড়নের মর্যাদা কতটুকু, আর যারা খেতে পছন্দ করেন না তারা আসলে বুঝবেন না। বাট আমরা ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাই সামান্য পাঁচফোড়ন দিই। মানে সত্যি একটু আচারি আচারি একটা ভাব আসে, কেন জানি নিজেদের কাছেই ভালো লাগে। তো যাই হোক, অনেক গল্প করছি। তো এত কিছুর গল্পের মাঝখানেও যে মাঝে মাঝে আসলে সত্যি কথা বলতে কি, যে জীবনটা হাঁপিয়ে ওঠে। কিন্তু এই ঘর সংসারের টুকটাক কাজ করতে করতে তারপরে আরও কিছু কাজ থাকে। ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে রেগুলার হয়ে যান, আমিও চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। একসময় আমিও আপনাদের কাছে সব কিছু রিভিল করব যে আমি আসলে সারাদিনে কী করি। আস্তে আস্তে সব কিছুই শেয়ার করা যাবে। তো যা বলছিলাম, এই পাঁচফোড়নের সাথে কিন্তু সামান্য জিরা দিয়ে দিয়েছি, কারণ ভাজা জিরার সুন্দর একটা স্মেল না আসলে কিন্তু ডাল ভালো লাগবে না। তো ফাইনালি আমি ডালটা ঢেলে দিয়েছি। আর আপনারা কি খেয়াল করেছিলেন যে আমি কিন্তু ডালে হলুদ দিইনি? আমি আসলে ডালে হলুদ এখন দিই। এখন এই হলুদটা দিয়ে ডালটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিব, কারণ আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিলেন যে ডাল যত বেশি ফোটানো যায় ডাল নাকি তত বেশি সুস্বাদু হয়। তো আমিও আসলে সেইভাবেই চেষ্টা করি। আর আমার শাশুড়ি মা আমাকে বিভিন্নভাবে অনেক কিছু শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেন এই পাশে আমার মাংসটা কিন্তু অলমোস্ট প্রায় হবে ভাব। আর এটা আমি আসলে লো ফ্লেমেই রেখেছি, লো ফ্লেম না, জাস্ট মিডিয়াম ফ্লেমে। আর এটা ছিল এই যে মাংসের উপরে জাস্ট এই ভাজা জিরাটা দিলে সুন্দর একটা স্মেল আসে। আমার মাংসটা হয়ে গিয়েছে। তো যাক, অলরেডি আমি সব কিছু শেষ করতে পেরেছি, তাই না? তো রান্না শেষে আমার কাজকর্ম কী থাকে বলেন তো? রান্নাঘরটা পরিষ্কার রাখা,
তো সেইটাই করব। এই যে আমার ডাল রান্না, মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে, সাথে সুন্দর স্মেল এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।